চরম মিথ্যাবাদী। মমতা ব্যানার্জি আমার বিরুদ্ধে মামলা করুক, আমি বলছি ও মিথ্যাবাদী, দুর্নীতিগ্রস্ত। দুটো শব্দ ইচ্ছাকৃতভাবে ব্যবহার করছে এবং অত্যন্ত সচেতন ভাবে ব্যবহার করছি। মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত এবং মমতা ব্যানার্জি মিথ্যাবাদী। এই যে মিথ্যা কথাটা বলেছে যে ওবিসি মামলার জন্য নিয়োগ দেওয়া যাচ্ছে না, চরম মিথ্যা কথা। এর থেকে বড় মিথ্যা কথা আর কিছু হতে পারে না। ও সব মুখোশ খুলে দেবো। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ থাকলো, একটা মামলার অর্ডার দেখাক বিজেপি বা সিপিএম মামলা করেছে এবং তার জন্য নিয়োগ আটকেছে, একটা অর্ডার দেখ। আর মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের বাহবা দেন না, প্রশাসনিক সভা থেকে বলে তুই বোম বান্ধিস, আবার তাকে এমএলএ বানায়। দেখুন, ওবিসি মামলায় আপনি যদি বলেন, আমাদের রাজ্যে 1993 সালের ওবিসি অ্যাক্ট রয়েছে, সেটি বামফ্রন্ট সরকারের আমলে তৈরি একটি আইন। সেই আইনের পরিপ্রেক্ষিতে ওবিসি সার্টিফিকেট দেওয়া হতো, বিভিন্ন সময় এক্সিকিউটিভ অর্ডার হয়েছে এবং তার ফলে ওবিসি সার্টিফিকেট যারা পেয়েছিলেন তারা একেবারে বৈধভাবে ওবিসি সার্টিফিকেট পেতেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই তিনি বুঝেছেন যে মুসলিমদের ভোট নিতে হবে এবং ভোট নিতে হবে এবং তাদের ঠকাতে হবে। সেই জন্য কি করলেন, বামেদের আইন সেটা পছন্দ হলো না ওর, 2012 সালে আবার একটি আইন আনলো, ওই আইনটাকে রিপিল না করেই, এবং সেই আইনে এনে যত বিড়ম্বনায় ফেললেন মুসলিমদের। বললেন, সেখানে এসে আদালতে চ্যালেঞ্জ হলো, সে আইনের বেশ কিছু প্রভিশন আদালতে অসাংবিধানিক ডিক্লেয়ার হলো। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় আইন তৈরি করতে জানেন না নয়, ইচ্ছাকৃতভাবে এটা এমনভাবে করেছেন যাতে এটা অসাংবিধানিক ডিক্লেয়ার্ড হয়। কারণ মমতা ব্যানার্জি তার আইন তৈরি করেন না, আইন তৈরি করার জন্য তার দপ্তর রয়েছে, লিগাল এক্সপার্টরা রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বিড়ম্বনায় মুসলিমদের বা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ফেলিয়েছেন ইচ্ছাকৃতভাবে। কেন ফেলিয়েছেন, তার কারণ আছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন যে এদেরকে আমার উপরে নির্ভরশীল করে রাখতে হবে। কিভাবে করে রাখতে হবে, উনি করেছেন কি, প্রথমে এই যে ওবিসি সার্টিফিকেট দেওয়া হলো, বামফ্রন্টের আমলেও দেওয়া হয়েছে, কোনো অসুবিধা হয়নি। উনি এই দিতে গিয়ে, উনি এই তাড়াহুড়ো করতে গিয়ে, দেখো আমি তোমাদের কত কাজ করছি এটা দেখাতে গিয়ে, উনি বেসিক্যালি এদের বিড়ম্বনায় ফেলে যে মুসলিম সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক হচ্ছিল, এতে ওনার বেশ শিরপীড়া হয়ে যাচ্ছে। দেখলেন যে কি দরকার, তার থেকে বরঞ্চ তাড়াহুড়ো করে এই তোমাদের আমি দিচ্ছি এটা বলাও হবে, আবার আদালতে আটকে যাবে, তখন বলবো কি করবো, আদালতে তো আটকে গেছে। এই যেমন ভাবে ধরুন এসএসসির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যা হচ্ছে, প্রথমে এদের কাছ থেকে এই কিছু অযোগ্যদের চাকরি দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আর সত্য কথা বলছে না, তখন আবার উল্টে বলবে আদালতে বাতিল করে দিলে আমি কি করব। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এসব হচ্ছে টাকা ইনকাম করার ফন্দি, আর হচ্ছে এই ওবিসির ক্ষেত্রে এটা হচ্ছে যে ওর উপর নির্ভরশীল রাখার ফন্দি। এই যে ওবিসি মামলা, এর আগের দিন আপনারা জানেন অবনী কুমার ঘোষ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যখন ওই মামলাটি ওঠে, আমিই বলেছিলাম প্রথম যে সেখানে রাজ্য সরকার উপস্থিত ছিল না। অথচ আমরা দেখেছি কি, জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ডকে বিড়ম্বনায় ফেলতে হবে, সেখানে কোনো ইয়ে নেই, একেবারে মিথ্যা অভিযোগ। সেই মিথ্যা অভিযোগেও স্টেট প্রথম দিন এসএলপি দায়েরের প্রথম দিন গিয়ে হাজির হয়ে গেছে। আর এই ওবিসির মতো গুরুত্বপূর্ণ মামলায় স্টেটের দুটো কাজ, হয় ডিসমিস করানোর জন্য সেখানে হাজির না হওয়া, আর না হলে যে মূল মামলাটি রয়েছে যেখানে আমরা রয়েছি সেইখানে এলে যেদিন মামলা তার আগের দিন এসে মেনশন করে টাইম নিয়ে পালিয়ে যায়, মানে প্রলং করা বিষয়টিকে। ইন দ্য মিন হয় মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে এই যে দর্শকদের, এই জনগণের সামনে, যে কি করব ওবিসি মামলা আছে বলে নিয়োগ দেওয়া যাচ্ছে না। চরম মিথ্যাবাদী। মমতা ব্যানার্জি আমার বিরুদ্ধে মামলা করুক, আমি বলছি ও মিথ্যাবাদী, আমি প্রস্তুত। মিথ্যাবাদী, মমতা ব্যানার্জি মিথ্যাবাদী। আমি ইনভাইট করছি তো আমার বিরুদ্ধে মামলা করুন, আমি মিথ্যাবাদী বলছি মমতা ব্যানার্জিকে, দুর্নীতিগ্রস্ত। দুটো শব্দ ইচ্ছাকৃতভাবে ব্যবহার করছে এবং অত্যন্ত সচেতন ভাবে ব্যবহার করছি। মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত এবং মমতা ব্যানার্জি মিথ্যাবাদী। আমি একদম সুচিন্তিত ভাবে আমি এই শব্দবন্ধ ব্যবহার করছি। এই যে ওবিসি যে জাজমেন্ট, আমি ধরে নিলাম তর্কের খাতিরে সুপ্রিম কোর্ট এই জাজমেন্ট আপহেল্ড করে দিল, তাহলে কি মানে পশ্চিমবঙ্গে নিয়োগ দেওয়া যাবে না? এই যে মিথ্যা কথাটা বলেছে যে ওবিসি মামলার জন্য নিয়োগ দেওয়া যাচ্ছে না, চরম মিথ্যা কথা।
এর থেকে বড় মিথ্যা কথা আর কিছু হতে পারে না। একদিকে মামলা ডিসমিস করানোর জন্য সরকার উপস্থিত থাকে না, অপরদিকে যেদিন মামলা আসার কথা, এই 18 তারিখে আসার কথা ছিল, তার আগের দিন গিয়ে টাইম নিয়ে চলে আসছে, মেনশন করে পিছিয়ে দিয়েছে। আমরা তো চাইছি মামলাটা তাড়াতাড়ি নিষ্পত্তি হোক, যা হবে, জিত জিত হার হার যা হবে, মামলাটা তো হতে হবে, তার আগের দিন গিয়ে টাইম নিয়ে চলে আসছে। এই যে মিথ্যা কথা বলা, একদিকে টাইম নিয়ে বিষয়টিকে প্রলং করা, অপরদিকে এই মিথ্যা কথা বলা যে মামলার জন্য নিয়োগ দেওয়া যাচ্ছে না। ওবিসি জাজমেন্টে কি বলেছে যে আর কোনো নিয়োগ দিও না, বাতিল করে দিয়েছে, বলেছে নিয়ম মোতাবেক করো। ওই তর্কের খাতিরে ধরে না, যদি এবার কলকাতা হাইকোর্টের রায়টিকেই যদি শিরোধার্য করে ব্যাকওয়ার্ড কমিশনকে দিয়ে সার্ভে করিয়ে যদি আপনি আবার সার্টিফিকেট দেন, কোথায় কি অসুবিধা হবে? এতদিন তো দেওয়া হয়ে যেত সকলকে সার্টিফিকেট, সার্ভে করিয়ে। করবে না, মিথ্যা, কারণ তাদের ফাঁসিয়ে রেখে দেবে। একেবারে চরমতম মিথ্যাবাদী, এবং এই কথা বলে বিষয়টিকে প্রলং করে 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 ভাবছে এটাকে টেনে ওই 26-এর নির্বাচন পর্যন্ত নিয়ে যাব, ও সব মুখোশ খুলে দেবো। ও ভাবছে এটা টেনে টেনে 26-এর পর্যন্ত নিয়ে যাব, দিয়ে 26-এর আগে ওই যেমন ভাবে করা উচিত সেভাবে করবো, দিয়ে ক্রেডিট নেবো, দিয়ে ওখান থেকে ভোট পাবো। ও মুখোশ আমি খুলে দেবো, এই যে মিথ্যাবাদী মুখোশ। এবং ও ও তখন তখন নিয়োগ দেবে, তখন নিয়োগের বিজ্ঞপ্তি বের করবে, দিয়ে বলবে ওই দেখো আমি নিয়োগ দেবো, বিজ্ঞপ্তিটা বের করে তারপরে সেখান থেকে আবার কিছু টাকা তুলে নেবে, দেশকে সেই টাকায় আবার ভোট করাবে। এই ধান্দাবাজি ওর। মমতা ব্যানার্জি একটাই ধান্দাবাজি, মিথ্যা কথা বলা, আর এই যে এখন বলছে ওবিসি মামলার জন্য নিয়োগ দিতে পারছি না। এর থেকে ও বলুক ওবিসি মামলার কোথায় লেখা আছে যে এই মামলা এই রায় মোতাবেক তুমি নিয়োগ দিতে পারবে না? কোথায় লেখা আছে এই রায়ের, ওই ওবিসি মামলার রায়ে কোথায় লেখা আছে? কলকাতা হাইকোর্টের জাজমেন্টের কোন অংশে লেখা আছে যে পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ দিতে পারবে না কোনো দপ্তরে? কোথায় লেখা আছে আমাকে দেখান, একটা লাইন দেখান। উল্টে বলা আছে যারা ওই ওবিসির ওই সার্টিফিকেট নিয়েও, ইভেন যেগুলো বাতিল করেছে সেগুলো নিয়ে যারা সুবিধা অলরেডি পেয়ে গেছে, তাদের সকলের চাকরি সুরক্ষিত করেছে। মিথ্যা কথা বলছে, চরমতম মিথ্যাবাদী। ওর মতো মিথ্যাবাদী লোক পৃথিবীর ইতিহাসে নেই। একজন মিথ্যাবাদী, একজন দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী। আমি একটা প্রশ্ন করবো, একজন শিক্ষক নিয়োগে দেরির নেপথ্যে বিরোধী দল দাবি মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? কে মানে কোন বিরোধী দল বলুন? যে বিরোধী দল এক্সিস্ট করছে সেটা বিজেপি। একদমই বিজেপি একটা মামলা করেছে, দেখা, এই যে বিজেপি একটা মামলা করেছে এবং সেই মামলার ফলে যে নিয়োগ আটকে আছে। মমতা ব্যানার্জিকে আবারও চালে, ওই যে বললাম মিথ্যাবাদী, মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ থাকলো, একটা মামলার অর্ডার দেখাক বিজেপি বা সিপিএম মামলা করেছে এবং তার জন্য নিয়োগ আটকেছে, একটা অর্ডার দেখ। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ থাকলো, সম্পূর্ণ মিথ্যা কথা বলে। এবং ওই যে বললাম, মমতা ব্যানার্জি আমাকে একটা কথা বলেন যে মমতা ব্যানার্জি সত্য কথা বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে আমি মমতা ব্যানার্জির জীবনের একটা কথা বলুন যে ওটা সত্য বলেছে, একটা কথা বলুন যে এই কথাটা মমতা ব্যানার্জি সত্য বলেছে। তিনি বলছেন যে আমাকে সিঙ্গুরে ঢুকতে দেয়নি, আমি সেখান থেকে ফিরে এসেছিলাম বিধানসভায়, সেই সময় বিরোধী দলনেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, ওর সঙ্গে দেখা করতে উনি ভাঙেননি, উনি তিনি ভাঙচুর করেন, বিধানসভা ভাঙচুর করেন। লোকে এখন ভিডিও ছাড়ছে যে মমতা ব্যানার্জি যে জীবনে, ওই যেমন গৌতম দেব একবার বলেছিল প্যাথোলজিক্যাল লায়ার। একজন মানুষকে প্যাথোলজিক্যাল লায়ার বলা উচিত নয়, কিন্তু কি করবেন বলুন তো, এইরকম নির্জলা মিথ্যা কথা বললে শি ইজ আ প্যাথোলজিক্যাল লায়ার। কিন্তু মুখ্যমন্ত্রী তো আরো স্পষ্ট করে একটা বিষয় জানাচ্ছেন, আপনারা সবসময় বলেছেন বাংলার সঙ্গে একদম এপিসেন্টার পশ্চিমবাংলা জঙ্গি কার্যকলাপের, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় মাফিয়াদের কোনো জায়গা নেই, সন্ত্রাসকারী দাঙ্গাকারীদের আমরা জায়গা দিই না। একদম ক্ষুব্ধ স্বরে মুখ্যমন্ত্রীকে এও বলতে শোনা গেল যে না থাকলেও টেরোরিস্টদের সঙ্গে সম্পর্ক আছে, বলছেন এর থেকে তো মৃত্যু হওয়া ভালো। দেখুন, এই টেরোরিস্ট, জঙ্গি, এইগুলো শব্দবন্ধ সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যোগ বা বিয়োগ বা যোগ না থাকা যাই বলুন না কেন, এই শব্দবন্ধগুলো উনি ব্যবহার করে এই রাজনৈতিক অঙ্গনে আসলে উনি কি বোঝাতে চাইছেন?
দেখুন, বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে, সেটা সকলেই জানে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই শব্দবন্ধ ব্যবহার করে আসলে ওই সাম্প্রদায়িক রাজনীতিটাকে আবার উস্কে দিতে চাইছে। এক্স্যাক্টলি ওনার উপর এই দায়িত্বটাই অর্পণ করা রয়েছে যে তুমি সাম্প্রদায়িক রাজনীতির স্পেস তৈরি করে দেবে। এবং তিনি দেখবেন এই অত্যন্ত সুচিন্তিতভাবে এই সমস্ত শব্দবন্ধ যখন ব্যবহার করবেন, তখনই দেখবেন এই যে বিধানসভায় ধরুন স্ট্রিমিং জনগণ দেখবে, বাজেট দেখতে পেল না জনগণ, কারণ তার কারণ চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখাবে, তাহলে তো মমতা ব্যানার্জির টিআরপি কমে যাবে। তাহলে কাকে দেখতে? মমতা ব্যানার্জি যখন এইসব বলবে তখন দেখাতে হবে। মমতা ব্যানার্জি যখন বলবে বিধানসভার অভ্যন্তরে কিছু, তখন দেখাতে হবে, সেইটুকু অংশ শুধুমাত্র দেখাতে হবে, কারণ ফুটেজ পেতে হবে। মমতা ব্যানার্জি বেসিক্যালি ফুটেজ পাওয়ার জন্য রাজনৈতিক অঙ্গনে সাম্প্রদায়িক রাজনীতিকে জায়গা দেওয়ার জন্য এই সমস্ত শব্দবন্ধ ব্যবহার করেন। তখন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যখন শব্দবন্ধ ব্যবহার করবেন তখন তিনি সুচিন্তিত থাকবেন। আর মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের বাহবা দেন না। প্রশাসনিক সভা থেকে বলে তুই বোম বান্ধিস, আবার তাকে এমএলএ বানায়। এর থেকে আর বড় উদাহরণ আর কি হতে পারে? কিন্তু স্যার একটা প্রশ্ন করবো যে আরজিকর কাণ্ডের পরে একদম গত কয়েক মাসে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থার ছবি উঠে এসেছে, একের পর এক দুর্নীতি। জেলবন্দি রয়েছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এরই মধ্যে একদম সংক্রমিত স্যালাইনে রোগী মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য। যে রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী, তারই মধ্যে আদালতের এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনা বাড়াবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিড়ম্বিত কেউ? মমতা ব্যানার্জির ক্যাবিনেট মন্ত্রী নাম্বার 2 জেলে, মমতা ব্যানার্জির রাষ্ট্রমন্ত্রী তিনি এখন বর্তমানে নেই, তার মেয়ের চাকরি চলে গেল, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনা নেই। আর তারপরে আর নতুন করে কি বিড়ম্বনা থাকবে? একদম প্রধান বিচারপতিকে বলতে শোনা গেল যে আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়। একদম মানে প্রধান বিচারপতি টি এস শিবাগানাম একদম তিনি বলছেন সরকারি হাসপাতালের যে পরিকাঠামোর বেহাল দশা, সেই নিয়ে দায়ের হওয়া যে মামলায় রাজ্য সরকারকে একদম তুমুল ভৎসনা করে তিনি এই কথা বলছেন যে অবশ্য ভৎসনায় কি হবে? রাজ্য সরকার কোনো ভৎসনায় ভর্ষিত হন না। তিনি যা করেন সেটা হচ্ছে যে দেখুন, উনি দুর্নীতিটি করে ফেলেন, তারপরে আদালতে ধরা পড়ে যান, তারপরে বলেন যে আমি কিছু জানতাম না। এটা নতুন কথা না, পুরাতন কথা নতুন করে আবার বলা। নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। 31শে 5 পর্যন্ত কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে। সবাই তো একে একে ছাড়া পেয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে ভারতবর্ষের হোয়াইট কলার অফেন্ডারদের বিরুদ্ধে যে পেনাল প্রভিশন, সেটা তো আর মানে সাবস্টান্সিয়াল নয়। আপনি তো মানে এনরমাস কাল ধরে কাউকে মানে আপনার ইচ্ছা হলো, যতদিন ইচ্ছা হলো তাকে আদালতে রাখবেন, তা তো হয় না। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষ যাদের সংসদে পাঠান, যাদের বিধানসভায় পাঠান, তারা বেশিরভাগই হোয়াইট কলার অফেন্ডার। তারা কি আর চাইবে যে হোয়াইট কলার অফেন্সের বিরুদ্ধে স্ট্রিনজেন্ট ল আসুক? চাইন না। তো সর্বোচ্চ শাস্তি যদি 7 বছর হয়, 3 বছর যদি জেল খেটে নেয়, তো বেল হবে, সেটাই স্বাভাবিক। এর মধ্যে অস্বাভাবিকতা খোঁজার কি আছে? আপনি যেমন দেখুন, আপনি সঠিক বিচার পেতে চাইছেন আর বেঠিক বিচার আপনি নিজে করছেন। আপনি পার্থ চ্যাটার্জিকে ভোট দিয়ে এমএলএ বানিয়ে মন্ত্রী বানাচ্ছেন, দিয়ে ভাবছেন আমার দুর্নীতি হবে না, আমার ছেলে মানে টাকা না দিয়ে চাকরি পাবে। আপনি আপনি বিচার করতে ভুল করেছেন। আপনি আগে নিজের বিচার ঠিক করুন, তাহলে বিচার ঠিক পাবেন। শেষ 3টে প্রশ্ন আপনার কাছে বিদ্যুৎ। 26,000 যে শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে বাতিল হয়নি এখনো পর্যন্ত। কলকাতা হাইকোর্ট বাতিল হয়েছে, এখন কিন্তু সুপ্রিম কোর্টে স্টে রয়েছে। সেই কোথাও গিয়ে সেই রায়টাই এখনো অব্দি প্রিজার্ভ রয়েছে, স্টে হয়ে আছে। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর এই যে মামলা, এর মধ্যে যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদেরকে কোথাও গিয়ে এখনো কি মনে হয় আপনার পৃথক করা সম্ভব, সেগ্রিগেট করা যায়? অবশ্যই দুটো উপায় আমি প্রথম থেকেই বলেছি। একটা হচ্ছে এসএসসি বোর্ড এবং সরকার, এই তিনজন যদি 3টে আর্টিকেল 12 অথরিটি যদি প্রকৃত তথ্য দেয়, আর একটা হচ্ছে যদি তৃণমূলের এই নেতা বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সহযোগীরা যদি প্রকৃত তালিকা দেয় কাদের কাদের কাছ থেকে কত টাকা করে তুলেছে, তাহলেই হয়ে যাবে। দ্বিতীয় পদ্ধতিটা আরো সহজ। ফিরদৌস, একদম এসএসসি যে সংখ্যাটা দিচ্ছে যে 5,485, হলফনামায় সেই সংখ্যা একদম কমে গেল, সেখানে 5,303। না, এটা রিটার্ন সাবমিশন, হলফনামা নয়। এসএসসির পক্ষ থেকে রিটার্ন সাবমিশন, তারা 5,303 দেখিয়েছে। তারপরেও সংখ্যা মেলেনি। একজনের 5,189 আর একজনের 4,327। রাজ্য সরকার বলছে 4,327, বোর্ড বলছে 5,189, এসএসসি বলছে 5,303। মানে আগে 5,485 বলেছিল। মিলবে না তো, কি করে মিলবে?
কোনোদিন কি কারেক্ট একটা ফিগারে আসা সম্ভব হবে? দেখুন, তারা এই প্রকৃত তথ্য যে দিতে চাইছেন না এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তাদের এই বারবার এই তথ্য পরিবর্তন করা থেকে। এতদিন ধরে জানতেন না? কবে নিয়োগ হয়েছে? 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, 2018 সালে প্যানেল, তারপর 2019-এ কাউন্সিলিং। তো আপনি এখনো পর্যন্ত সঠিক তথ্য দিতে পারছেন না 6 বছর ধরে, চুরি করার পরেও। আর চুরি করবেন কেন? অযোগ্য থাকবে কেন? এসএসসির কাজকে অযোগ্য নির্বাচিত করা? তা তো নয়। শেষ শুনানি অর্থাৎ 10ই ফেব্রুয়ারি একদম সুপ্রিম কোর্টে সিবিআই জানালো যে তাদের কাছে নাইসা তাদের কাছে যে তথ্য দিয়েছে, নাইসা বলছে তাদের কাছে কোনো ডেটা নেই। তারপর আমরা ডেটা স্ক্যানটেক থেকে তথ্য সংগ্রহ করি, এটাই মানে সিবিআই জানাচ্ছে। এরপরেই সিবিআই জানাচ্ছে যে তারা পঙ্কজ বানসাল অর্থাৎ নাইসার যে তদানীন্তন যিনি একদম মূল কর্ণধার ছিলেন, প্রাক্তন কর্তা, তার কাছ থেকে ডেটা সংগ্রহ করেন তারা। একদম দুটো ডেটাকে পরবর্তীকালে তারা যখন মিলিয়ে দেখেন, অর্থাৎ ডেটা স্ক্যানটেক এবং নাইসার থেকে, সেখানে দেখা যাচ্ছে যে পঙ্কজ বানসালের তথ্য রীতিমতো মিলে যাচ্ছে। একদম পঙ্কজ বানসালের কাছ থেকে যে ডেটা পাওয়া গিয়েছে সেটা মিলে যাচ্ছে। সিবিআই এর আইনজীবী আরো বলছেন যে এসএসসির কাছে যে ডেটা ছিল তাতে কারসাজি হয়েছিল। আমাদের তদন্তে স্পষ্ট পঙ্কজ বানসালের কাছে যে ডেটা রয়েছে তাতে কারসাজি হয়নি। পঙ্কজ বানসালের ডেটা ধরে যদি এগোনো হয় তাহলে কি যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের পৃথক করা সম্ভব? এরকমটাই তো জানাচ্ছে সিবিআই। তাহলে কি সেই রাস্তা? সে তথ্য তো দেননি, সেই তথ্য তো দেয়নি। আর সিবিআই তার রিটার্ন সাবমিশনে বলেছে তো যে ইন্টারভিউয়ের মার্কসের ম্যানিপুলেশন রয়েছে, টাইপিং টেস্টের মার্কসের ম্যানিপুলেশন রয়েছে, নেক্সট রিক্রুটমেন্ট প্রসেসের ভ্যাকেন্সি ইউজ হয়েছে। সেই তথ্য কে দিয়েছেন? কেউ দেননি। তথ্য, প্রকৃত তথ্য না দিলে কি করে যোগ্য অযোগ্য আপনি প্রভেদ করবেন? রেশিও ভায়োলেশন করে কতজন পেয়েছে কি সিবিআই বলতে পারবে নাকি? সিবিআই তদন্তকারী সংস্থা, নিয়োগকারী সংস্থা নয়। ভুল করছেন আপনি। একটি সাবজেক্ট ম্যাটারের বিষয়কে আরেকটি সাবজেক্ট ম্যাটারের সঙ্গে গুলিয়ে ফেলছেন। তদন্তকারী সংস্থা আর নিয়োগকারী সংস্থা এক নয়। তাহলে দুটো সংস্থা রাখারই কি প্রয়োজন হতো? তাহলে এসএসসি রাখারই প্রয়োজন ছিল না? দিল্লি থেকে সিবিআই এসে মাস্টার নিয়োগ করতো? তা তো হয় না। মাস্টার নিয়োগ করার জন্য এসএসসি, আর চোর ধরার জন্য সিবিআই। দুটো জিনিস এক নয়। দুটো জিনিস মধ্যে প্রভেদ রয়েছে। তারা তদন্ত করে ওই মার্কশিটটা উদ্ধার করে, কিন্তু ওই মার্কশিটই তো একমাত্র দুর্নীতি নয়। নিয়োগে এমন অনেক মামলা পাবেন যেখানে সিবিআই কোনোদিন হয়নি, অথচ গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গেছে। কেন? তার কারণ আইনের ব্যত্যয় ঘটেছে। তা সে তথ্য কে দেন? সে তথ্য দেন কেউ কোন আইন মোতাবেক নিয়োগ হয়েছে কি হয়নি, সে তথ্য কাদের দিতে হবে? যারা নিয়োগকারী সংস্থা থাকবেন তাদের, যারা রেকমেন্ডেটরি অথরিটি, তাদের দিতে হবে। তারা যদি না দেন তো স্বাভাবিকভাবে বাতিল হবে, তার দায় নিতে হবে। আর তার রাজনৈতিক দায় নিতে হবে মমতা ব্যানার্জি। ওই মার্কশিট আর তার সব থেকে বড় কথা এসএসসি, দেখুন এসএসসি যদি ঠিক কাজ না করে, রাজ্য সরকারের হাতে ক্ষমতা আছে, যে কোনো সময় এসএসসি ভেঙে দিতে পারে। যে কোনো সময় এসএসসির অফিসারদের ঘাট চেপে ধরে জেলে ভরতে হবে। মমতা ব্যানার্জি বলেছে বলবে না, তার কারণ জানে করতে গেলে বলে দেবে এই তোকে তো পয়সা দিয়েছি। আর শেষ প্রশ্ন, 26,000 চাকরি বাতিল মামলা রায়দান কবে হতে পারবে? আমি তো জ্যোতিষ চর্চা করি না, আইন চর্চা করি, কি করে বলবো? যেদিন দেবে সেদিন হবে।